যুবরাজ সিংকেও ইডির তলব, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে যুবরাজ সিংকে। রবিন উথাপ্পা, সোনু সুদকেও ইডির তলব। অনলাইন বেটিং অ্যাপ মামলায় তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, কবে যেতে হবে এই যুবরাজ সিংকে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ এর আগেও আমরা দেখেছি সুরেশ রায়না, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডির তরফে। একেবারেই দেখো, এর আগে সুরেশ রায়নাকে সহ আরও কয়েকজন ক্রিকেটারকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং রবিন উথাপ্পাকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 22শে সেপ্টেম্বর তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেডকোয়ার্টারে তলব করা হয়েছে এবং যুবরাজ সিংকে 23শে সেপ্টেম্বর তলব করা হয়েছে এবং একই সঙ্গে তলব করা হয়েছে সোনু সুদকেও। এরা প্রত্যেকেই এই বেটিং অ্যাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন এবং এই বেটিং অ্যাপের যে অভিযোগ দায়ের হয়েছে এবং তার সঙ্গে যে মানি লন্ডারিংয়ের কেস হয়েছে, যা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার সূত্রেই এদেরকে তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানানো হয়েছে। তমশ্রী। বেশ মৈত্রী। মিমির পর এবার ইডির স্ক্যানারে অঙ্কুশ হাজরা। দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে অভিনেতা অঙ্কুশ হাজরা। অনলাইন বেটিং অ্যাপ মামলায় তলব করা হয়েছে। গতকাল হাজিরা দেন মিমি চক্রবর্তী। তাকে 9 ঘন্টা জেরা করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর ছাড়েন মিমি চক্রবর্তী এবং আজ ইডির স্ক্যানারে অঙ্কুশ হাজরা। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এখনো পর্যন্ত কি আপডেট, ইডি সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, অঙ্কুশ হাজরা ইডি দপ্তরে প্রবেশ করেছেন, তারপরে ঘন্টা 2 মতো সময় পেরিয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকেও কিন্তু অঙ্কুশ হাজরাকে এই একই বিষয় নিয়ে জানতে চাওয়া হবে যেগুলো নিয়ে মিমি চক্রবর্তীকে জানতে চাওয়া হয়েছিল। মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা, এদের দুজনকেই কিন্তু একটি ভিডিওতে দেখা গিয়েছিল যেখানে এই বেটিং অ্যাপের হয়ে প্রচার করেছিলেন বা বিজ্ঞাপনের যুক্ত হয়েছিলেন এই দুজন। ফলে তাদের কাছে জানতে চাওয়া হবে কি ধরনের কন্ট্রাক্ট ছিল তাদের এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বা কোনো এজেন্টের মাধ্যমে যোগাযোগ হয়েছিল কিনা, নাকি এই সংস্থার কোনো আধিকারিকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, পেমেন্টের মোড কী ছিল, এই সমস্ত তথ্য কিন্তু অঙ্কুশ হাজরার কাছ থেকেও জানতে চাওয়া হবে। গতকালও মিমি চক্রবর্তীকে আমরা দেখেছি প্রায় 9 ঘন্টা তার জিজ্ঞাসাবাদ চলেছে। তিনি 11টার কিছু আগে এসে পৌঁছেছিলেন ইডি দপ্তরে এবং রাত 8টায় তিনি বেরোন। যদিও বেরোনোর সময় তিনি কোনো মন্তব্য করেননি, তবে আজকে তাদের আইনজীবী মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরার আইনজীবী তারা তিনি জানিয়েছেন যে সাধারণভাবে এই যে কন্ট্রাক্টের বিষয় এবং কিভাবে যোগাযোগ হয়েছিল এই সমস্ত বিষয় তথ্য তালাশের জন্যই সমস্ত সেলিব্রিটিদেরকে ডাকছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এটা খুবই রুটিন ইনভেস্টিগেশন এবং এখানে আলাদা করে কোনো বিষয় নেই। তমশ্রী। বেশ মৈত্রী, সঙ্গে থাকো। समझ भेज रही है, भले ही वो स्पोर्ट्स से रिलेटेड हो या आपके बॉलीवुड से रिलेटेड हो या एवरीबडी जो भी सेलिब्रिटी है हम सबको कर रही है। दिस इज रूटीन इन्वेस्टिगेशन ऑफ इट। ये कोई स्कैम नहीं है। फर्स्ट ऑफ ऑल ईडी का काम है इन्वेस्टिगेशन करना, छानबीन करना। वो किसी से को भी कर सकती है, कल को आपको भी बुला सकती है अगर उनको लगता है कि इस बारे में कुछ इन्वेस्टिगेशन की जरूरत है। दीज आर रूटीन थिंग्स। ऐसा कुछ केस इनके अगेंस्ट है भी नहीं। तो बहुत सारे एप्स हैं जिनसे भी आप जितने भी सेलिब्रिटीज हैं उन्होंने काम किया, तो दे आर आस्किंग क्वेश्चंस। दैट्स इट। Yesterday we have seen around 9 hours of long interrogation. It's not an interrogation. Basically, that's their routine way of conducting investigation. They keep you waiting for some time, from morning to evening. That is fine. और बुलाया है? No. আসছে অন্যান্য খবরে। সোনার দোকানের আড়ালে 20 কোটির প্রতারণা। ফেরার বেলদার স্বর্ণ ব্যবসায়ী। 200-র বেশি ক্রেতার সঙ্গে গয়না নিয়ে প্রতারণা এবং যে ছবি আপনাদের দেখাবো, ইতিমধ্যেই সিল করে দেওয়া হচ্ছে সেই দোকান এবং আরেকটা ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো যেখানে যে স্বর্ণ ব্যবসায়ী পলাতক, সেই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির লোক যারা রয়েছেন, তার বোন, তার স্ত্রী, সেখানেও তাদেরকে বলা হচ্ছে যে চোরের বাড়ি, বিভিন্ন স্লোগান এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিযুক্ত দোকান মালিকের দিদি। ভাইরাল সেই ভিডিও বেলদা, পশ্চিম মেদিনীপুরের। কি বলছেন দেখি। উনার ভাইকে চালিত উনি করতেন। দেখুন, এই যে আপনারা দেখেনি, উনার ভাইয়ের নাম হচ্ছে পাপাই আর উনি হচ্ছেন, উনার নামটা কি, জয়া গুপ্তা। বাড়ির চারিদিকে ক্যামেরা কেন? কারণ উনারা চিটিংবাজ। ওই জন্য লকারের ভিতর থাকলেও কে বাইরে থেকে আমার শত্রুরা আসছে, আমরা যে পাশ দিয়ে খুশি আমরা বেরিয়ে যেতে পারবো। আমি প্রথম দিনই এসে বুঝেছিলাম চোরের স্ত্রী হয়েছেন। ভাই আমার টাকা নেই, চোর কোথাকার। আপনাদেরকে 7 দিন বাঁচতে দিব না,
ভালো আছেন? নিশ্চয়ই টাকা পয়সা এত কোটি কোটি টাকা মেরে। শঙ্কর রয়েছে আমার সঙ্গে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, অভিযুক্ত যারা রয়েছেন, অভিযুক্তের দিদি, স্ত্রী, তাদেরকে ঘিরে একটা যে সে তো পালিয়ে গেছে, আমরা সেটা আপডেট দেখতে পাচ্ছি এবং সেই দোকানও সিল করা হয়েছে, কিন্তু যে বিষয়টা জানতে চাইবো, এই যে বারবার যে ভাইরাল ভিডিওতে বলা হচ্ছে যে দিদি সবটা জানতো, দিদির মদতেই তার ভাই এই কাজ ঘটিয়েছে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই যে প্রচুর মানুষের যে অভিযোগ, তা বেলদা থানাতে অভিযোগ দায়ের করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন যে তিনি খতিয়ে দেখছেন যে আসল ঘটনা কি এবং কত টাকা প্রতারণা হয়েছে। তবে এটা বলা যায় যে পুলিশ তদন্ত করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কে যায় যখন পুলিশ জানতে পারে যে এই যে প্রতারণা হয়েছে, প্রায় 20 কোটি টাকা মতন প্রতারণা হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন এই যে জুয়েলার্স, এইখানে যে বেলদার বাজারের উপরে রয়েছে এই সোনা দোকান DN ব্রাদার্স জুয়েলার্স, তাদেরই যে কর্ণধার কৌশিক কর্মকার, তার বিরুদ্ধে এই অভিযোগ যে কাউকে সোনা কিনে তাকে টাকা দেওয়া এবং কাউকে সোনা নিয়ে যে টাকা না দেওয়া, এই দুটোই অভিযোগ তার বিরুদ্ধে। বহু মানুষ জেলা, ধরুন শুধু আমাদের জেলা না, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া থেকে বহু মানুষ তার দোকানে ছিলেন, সোনা কিনবেন বলে তাকে পয়সা দিয়েছিল, তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সোনা দেবে, কিন্তু তাকে দেয়নি। এরকম বহু মহিলারা আস্তে আস্তে যে অভিযোগ জানিয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 20 কোটি টাকার জালিয়াতি হয়েছে এবং এরপরেই যে কৌশিক কর্মকার তিনি পালিয়েছেন এবং তার দিদি এবং তার যে স্ত্রী তিনি দোকানে থাকতেন। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করেছেন স্থানীয় এক মহিলা। এরপরেও এই খবরের পর যখন পুলিশের কাছে আরো নানা অভিযোগ গেছে, তারপরেও দিদি এবং এই যে তার স্ত্রী দুজনই পলাতক। ফলে এই যে DN জুয়েলার্স ব্রাদার্স, তাদের বাড়িতে আপাতত কেউ নেই, তারা সবাই অর্থাৎ এখন প্রত্যেকেই পলাতক আর অন্যদিকে দোকান সিল করে দেওয়া হয়েছে। বেশ, একটা পোস্টারের ছবি দেখাবো আপনাদের। দেখুন, মহিষাদলের বাড়ির দরজায় পোস্টার। কেন এই পোস্টারে লেখা রয়েছে চাঁদার জ্বালায় অতিষ্ঠ হয়ে এই পোস্টার, এবং যেখানে অনুদান দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে সেখানে চাঁদা চাইতে আসবেন না বলে এই পোস্টার দেওয়া হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এই যে এই পোস্টার রীতিমতো অতিষ্ঠ হয়ে যে পোস্টার, সেই পোস্টারে উল্লেখ করা রয়েছে চাঁদা চাইতে আসবেন না, ঠিক কি হয়েছিল ঘটনাটা? এবং বলা যায় যে চাঁদা চাইতে আসছেন যারা, তাদেরকে সরাসরি বলে দিচ্ছেন, গৃহস্থের যারা আছেন তারা বলছেন যে আমরা চাঁদা দিতে দিতে বলা যায় একবারে বিরক্ত, এবং তারা বলছেন, এও যুক্তি দিচ্ছেন, যখন রাজ্য সরকার, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা দিচ্ছেন, তারপরেও কেন আমাদের মতো সাধারণ মানুষের কাছে চাঁদা নেবেন? কারণ তারা বলছেন যে এভাবে চাঁদা দিতে গিয়ে তারা রীতিমতো বলা যায় যে তাদের ক্ষতি হচ্ছে, তারা পুজোর মুখে কেনাকাটা করবেন, টাকা তার থেকে আয় নেই তো ব্যয় হচ্ছে, এবং এমনটাই বিরক্ত। দেখো পোস্টারটা তুমি যেটা বললে, আমরা যেটা দেখাচ্ছি এক্সক্লুসিভলি, শহরের বাড়ির বারান্দায়, সেখানে প্রাচীরে, কোথাও উঠোনে সব মারা আছে, এবং শুধু মেরে রাখাই নয়, তারা কিন্তু সরবও হয়েছেন। তারা বলছেন কেন দেবেন না, সেক্ষেত্রে যুক্তিটা দিচ্ছেন যে দেখুন এভাবে সরকার টাকা দিচ্ছেন, তার থেকে এরকম একটা সাধারণ নাগরিক আমরা আমাদের কাছ থেকে নিতে হবে। এ নিয়ে আবার শুরু হয়ে গেছে শোরগোল। কর্তারা চাপে পড়ে গেছেন। অন্যদিকে যারা শিক্ষাবিদ তারা বলছেন যে ঠিকই বলেছেন গৃহস্থরা, এই যে বলা পাল্টা বলা, এবং পুজো কমিটি তাদের যুক্তি খাড়া করতে চাইছেন, কারণ তাদেরও টাকা দরকার। সব মিলিয়ে বলা যায় পুজোর আগে একটা পোস্টার ঘিরে মহিষাদল শহর জুড়ে হইচই শুরু হয়েছে, যেখানে বিষয় দুর্গাপুজোর চাঁদা। আর সেই চাঁদা দিতে গিয়ে বিরক্ত হয়েই আজকে দেখা যাচ্ছে যে প্রাচীর থেকে রাস্তার পাশে বাড়ির উঠোন দরজায়, যেটা আমরা দেখাচ্ছি, সেখানেই দেখা যাবে বিরক্ত হয়ে তারা ভালো মনে নিচ্ছেন না। তারা বলছেন যে তমস্বী যে চাঁদা আমরা দিতাম, কিন্তু এখন যখন রাজ্য সরকার 1,10,000 টাকা দিচ্ছেন, তারপরেও কেন দেবেন, তাই এই পোস্টার। বেশ, সবাইকে চাঁদা দিয়েছে 1,10,000 করে, তাহলে আবার বাড়িতে বাড়িতে এসে লেখাই আছে অনুরোধ করবে না, চাঁদার জন্য আসছে কেন, কি জন্য? দুটো চাঁদা এসেছিল, জনের মধ্যে আবার আমার বাড়ি থেকে চাঁদা নিয়ে যাওয়ার সময় গন্ডগোল। ওরা বলছে যে এই মিথ্যা কথা বলছেন কেন ম্যাডামকে, সত্যি তো আমাদের দিয়েছে। প্রত্যেক বছর 2,000 থেকে 2,500 টাকা চাঁদা দিতে হয়।
একটা দুর্গাপূজা করতে গেলে বহু টাকার দরকার হয়। আমাদের এবছরের বাজেট নিয়ার অ্যাবাউট 15 লক্ষ টাকা, এবং এই দুর্গাপূজার সঙ্গে কিন্তু বহু মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে। ক্লাব সংগঠনগুলোকে ওই টাকাটা দেওয়া হয়, এবং সেই টাকাটা যদি মানুষের জনস্বার্থে খরচ করা হয়, যেমন ধরুন হেলমেট বিতরণ, মশারি বিতরণ, কাপড় বিতরণ, এগুলো তো জনসংযোগের অংশ। পোস্টার যে পড়েছে, আমি এর তীব্র বিরোধিতা করছি। এই ধরনের পোস্টার পড়াটা বাঞ্ছনীয় নয়।